স্যার যে নোটা এইগুলো কেমনে নাম দিয়ে ভাইয়া অফিসে একটা ভালো চার্জার রাখবেন, হ্যাঁ, টাইপ সি, যাতে আমি মোবাইল চার্জ দিতে পারি। কি চার্জার রাখছেন? আমি ভাবছি মানে 10 বছর ধরে ক্লাস নেওয়া শুরুতে আস্তে আস্তে আমি বলতে পারবো না। না, হ্যাঁ, কোথায় ওটা? ওটা ক্যাম্পাসে বদ্ধভূমি। আপনি জানেন এটা আপনার ব্যর্থতা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আমি খুরশিদ আলম বলছি। আচ্ছা, আচ্ছা, ওকে। যাই হোক, আপনাদের আজকে ইংরেজি ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্যার অসুস্থ থাকার কারণে আমাদের বাংলা ক্লাসে উপস্থিত হতে হয়েছে। সমস্যা নেই, সময় নষ্ট হোক, মিস যাক, এটা আমরা চাই না। ঠিক আছে, একটি ক্লাস না হলেও অন্য একটি ক্লাস হবে ইনশাল্লাহ, আপনারা যুক্ত থাকবেন। ওকে, আজকের ওকে না, আপনারা দুজন ক্লাস করছেন না? আচ্ছা, আমাদের মুস্তাক স্যার সামনে আছেন, তিনি বাংলা ক্লাসে উপস্থিত হয়েছেন। আশা করছি তিনিও আজকের ক্লাসটি এনজয় করবেন। ওকে, ধন্যবাদ। আজকে আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম, পদ প্রকরণে পড়েছিলাম বিশেষণ সর্বনাম। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা বিশেষণের কিছু অংশ বাদ ছিল, সেই অংশটুকু দিয়ে শেষ করব, মানে বিশেষণটা শেষ করব, তারপরে আমরা অব্যয় এবং ক্রিয়া পড়ব। লক্ষ্য করেন, দেখেন, বলছি কি, হারি হারি সন্দেশ, হারি হারি সন্দেশ, হারি হারি সন্দেশ। আরেকটা বলছি বড় বড় মাঠ, বড় বড় মাঠ, বড় বড় মাঠ। লক্ষ্য করেন, একটা বলেছে হারি হারি সন্দেশ, আর একটা বলেছে বড় বড় মাঠ। এই যে দুইটা জায়গায় লক্ষ্য করেন, হারি হারি, বড় বড়। আমরা যদি দেখি, এই হারি শব্দটা হচ্ছে নাউন, এই হারি শব্দটাও নাউন। এখানে বড় শব্দটা অ্যাডজেক্টিভ, এখানে বড় শব্দটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা একটা দ্বিরুক্ত শব্দ। কি শব্দ? দ্বিরুক্ত শব্দ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, যারা যুক্ত হয়েছেন আমার সাথে। ওকে, দেখতে থাকুন, যুক্ত থাকুন। ওকে, দেখেন, বলছি হারি হারি দুইটাই নাউন, অর্থাৎ নাউন প্লাস নাউন হয়েছে, নাউন প্লাস নাউন হয়েছে। বড় বড় দুইটাই কি? অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে, নাউন নাউন আর অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। লক্ষ্য রাখবেন, এই যেভাবেই দ্বিরুক্ত শব্দ গঠন হোক না কেন, তারা বাক্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। কেন? দেখেন, এটা নাউন প্লাস নাউন, কিন্তু যখন আমি বলেছি হারি হারি সন্দেশ, তখন হারি হারি এই সন্দেশটার পরিমাণ বোঝায়, এই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি। বা এই যে বড় বড় মাঠ, এই মাঠের পরিমাণ বোঝায়, তাহলে এটাকে কি বলা হয়? অনেক মাঠ, মানে মাঠের পরিমাণ, এটাকে অ্যাডজেক্টিভ বলছি।
তাহলে দেখেন দ্বিরুক্ত শব্দ যখন দ্বিরুক্ত শব্দ নাউন নাউন হিসেবে গঠিত হতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ভাবে গঠিত হতে পারে, যেভাবে গঠিত হোক না কেন সেগুলো বাক্যে যখন বসে তখন তারা কি অ্যাডজেক্টিভেরই ভূমিকা রাখে। এই জন্য এই সকল অ্যাডজেক্টিভকে বলা হয় নির্ধারক বিশেষণ। কি বিশেষণ? নির্ধারক বিশেষণ। এদেরকে বলা হয় নির্ধারক বিশেষণ। একটু বুঝবেন, এগুলোকে বলা হয় নির্ধারক বিশেষণ। তাহলে নির্ধারক বিশেষণটা কি? বাক্যে নাউন প্লাস নাউন মানে বিশেষ্য বিশেষ্য বা বিশেষণ বিশেষণ যোগে দ্বিরুক্ত শব্দগুলো বিশেষণের ভূমিকা রাখে। এই জন্য এগুলোকে নির্ধারক বিশেষণ বলে। হিসাব শেষ, এতটুকু জানলেই হবে এখান থেকে। বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। বুঝতে পারলেন কিনা বলবেন একটু। ওকে, তাহলে দেখেন আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে নির্ধারক বিশেষণ। এরপরে আসেন বিশেষণের অতিশায়ন। দেখেন বিশেষণের অতিশায়ন। বিশেষণের অতিশায়নটা কি? অতিশায়ন, অতিশায়নটা হচ্ছে কি? অতিশায়ন হচ্ছে বিশেষণ কি করবে? বিশেষণ কি করবে? বিশেষণ তুলনা বোঝাবে। তুলনা অর্থে বসবে। ঠিক আছে, তখন সেটাকে আমরা অতিশায়ন বলবো। দেখেন কথা বুঝবেন, দেখতে বিশেষণ হলেও কিন্তু বিশেষণ না। যেমন বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব। এবার বলেন তো এই সর্বশ্রেষ্ঠ এইটা এই বাক্যে কি পদ? বলেন, সর্বশ্রেষ্ঠটা এটা এই বাক্যে কি পদ? আর কত বাহ, অমায়িক, চালিয়ে যান। এভাবে নষ্ট হয়ে গেলেন। বুঝলেন কিনা? এটাকে কি বলবেন? এই যে বিশেষণ লিখেছেন, দেখেন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব। তিনি সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ যে মানব আছে এই মানব অর্থাৎ পৃথিবীর সকল মানবের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের সাথে তুলনা করা হচ্ছে। এই তুলনা করার জন্য এইটাকে আমরা কিন্তু আর বিশেষণ বলতে পারবো না, এটাকে বলবো অতিশায়ন। কি বলবো? অতিশায়ন বলবো। কেন? দেখেন এই যে শ্রেষ্ঠ শব্দের সাথে দেখেন এই যে শ্রেষ্ঠ শব্দের সাথে ইষ্ট প্রত্যয় আছে। ইষ্ট প্রত্যয় যদি থাকে সেটাকে বলা হয় কি? অতিশায়ন বলে। কি বলে? অতিশায়ন বলে। অতিশায়ন, সেটাকে অতিশায়ন বলে। যেমন দেখো দেখেন বলছেন যে আল্লাহ আমি আপনার পাপিষ্ঠ বান্দা। সবাই পাপিষ্ঠ, ঠিক আছে, সবাই পাপিষ্ঠ। আপনি এখন বসে থেকে পাপ কাজে লিপ্ত আছেন, পাপ কাজ করছেন, ঠিক আছে, আমরা জানি। শুধু আইফোন থাকলে হবে না স্যার। এটা হচ্ছে অর্থের অপচয়, এটাও এক ধরনের পাপ, গুনাহের কাজ, ঠিক আছে। না লাইট ঠিক আছে, আপনি এদিকে তোলেন তো দেখি। ওকে, তাহলে দেখেন এই যে পাপিষ্ঠ শব্দটা আছে, এই পাপিষ্ঠ শব্দটা হচ্ছে কি? দেখেন আপনি কি করছেন? নিজেকে তুলনা করছেন, সকল বান্দার মধ্যে আপনি নিজেকে তুলনা করছেন, আপনি কি পাপিষ্ঠ। তাহলে এই পাপিষ্ঠ শব্দটাই হচ্ছে অতিশায়ন। কেন অতিশায়ন? কারণ এই জায়গাতে ইষ্ট আছে, এই জায়গাতে ইষ্ট আছে।
তাহলে দেখেন, লক্ষ্য করেন, শব্দের সাথে যদি ইষ্ট থাকে, এই ইষ্টটা মানে অতিশয়ন বোঝায়। কি বোঝায়? অতিশয়ন বোঝায়। তাহলে এই জায়গাতে সর্বশ্রেষ্ঠ এটাও অতিশয়ন, পাপিষ্ঠ এটাও অতিশয়ন। ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? নোট, টেক্সট, কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। এখনই পড়তে হ্যাঁ, আপনার ফোনই তো ভালো না। নষ্ট ফোন নিয়ে আসছেন কই থেকে? আচ্ছা, ওকে। এরপরে আসেন, দেখেন, বলছি যে মাহির চেয়ে মুরাদ ভালো। দেখেন, এই বাক্যে ভালো, এই ভালো পদটাকে আপনি কি বলবেন? এই ভালো পদটাকে আপনি কি বলবেন? এটাকে কি বলবেন? বিশেষণ বলবেন না অতিশয়ন বলবেন? বলেন, এটাকে বিশেষণ বলবেন না অতিশয়ন বলবেন? বলেন তো কি বলবেন? বকুল অধিক মেধাবী, এটাকে কি বলবেন? এটাকে কি বলবেন? ভাইদের মধ্যে বকুল অধিক মেধাবী, এটাকে কি বলবেন? এটাকে কি বলবেন? বিশেষণ না অতিশয়ন? দেখেন, এখানে তুলনা করা হয়েছে দুইজনের মধ্যে, আর এই জায়গাতে তুলনা করা হয়েছে অধিকের মধ্যে, দুইয়ের অধিক। কত? দুইয়ের অধিক, দুইয়ের অধিক, অধিক, দুইয়ের অধিকের মধ্যে তুলনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই বাক্যে এগুলো হবে কি? এগুলো সব হবে অতিশয়ন, এগুলো সব হবে কি? অতিশয়ন। এবার দেখেন, আসেন পরের যেটা বলছি, তর আর তম। তরটা হবে দুইয়ের মধ্যে, তমটা হচ্ছে দুইয়ের অধিক, দুইয়ের অধিক। আর বলেন তো, পদ্মা বা মেঘনা দীর্ঘ তর নদী। মেঘনা দীর্ঘতর নদী, এ বাক্যে এই যে দীর্ঘতর, এটা ঠিক আছে কিনা একটু বলেন? দীর্ঘতরটা ঠিক আছে কিনা একটু বলবেন? দীর্ঘতর, দীর্ঘতর এটা ঠিক আছে কিনা একটু বলবেন? তাহলে কি হবে? গুড, তম হবে। কেন তম হবে? দেখেন, তম হবে, তম হবে কেন? দেখেন, এই যে মেঘনা, এই মেঘনাকে আপনি দীর্ঘতম বলছেন কার সাপেক্ষে? এই যে নদী, অর্থাৎ বাংলাদেশের যত নদী আছে সকল নদীর মধ্যে এই পদ মেঘনাটা দীর্ঘতম, মানে দীর্ঘ, বড়। যেহেতু এই নদী এক মানে দুইটা নয়, মানে দুইটা নদীর মধ্যে তুলনা হচ্ছে না, অর্থাৎ দুইয়ের অধিকের মধ্যে তুলনা হচ্ছে, সুতরাং এই জায়গাতে হবে তম, দীর্ঘতম নদী। যদি আমি বলতাম মেঘনা ও যমুনার মধ্যে, যমুনার মধ্যে মেঘনা, মেঘনা দীর্ঘতম নদী, তাহলে বাক্যটা কেমন হতো? এবার দেখেন তো, এই দীর্ঘতমটা ঠিক আছে কিনা বলেন? এবার বলেন, দীর্ঘতমটা ঠিক আছে কিনা? গুড, তর হবে। কেন তর হবে?
দেখেন এখানে মেঘনা আর যমুনা দুইটার মধ্যে তুলনা বোঝাচ্ছে, যেহেতু দুইটার মধ্যে তুলনা বোঝাচ্ছে সুতরাং এখানে কি হবে, এই জায়গাটাতে দীর্ঘতর হবে, দীর্ঘতম হবে না। অর্থাৎ এই জায়গাটাতে হবে কি, এই জায়গাটাতে হবে দীর্ঘতর নদী। ঠিক আছে, তাহলে আশা করছি আপনারা অতিশয়নটা বুঝলেন। এবার আসেন অব্যয় পদ। অব্যয় পদ অর্থাৎ যার কোনো ব্যয় নাই, যার কোনো ব্যয় নাই, অর্থাৎ যাকে আপনি এক পদ থেকে অন্য পদে রূপান্তর করতে পারবেন না। যেমন বকুল, এই বকুলকে আপনি সর্বনামে রূপান্তর করতে পারেন, বকুল কি সে, বকুল সে। মানে সরল, এই সরল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে আপনি মানে নাউন করতে পারবেন কিভাবে, সারল্য বা সরলতা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কি নাউন। দেখেন আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে, বলছেন ফল নাউন, এখন ফলেছে ভার্ব, অর্থাৎ নাউন থেকে ভার্ব, অর্থাৎ এগুলো ট্রান্সফার করা যায়, এক পদ থেকে অন্য পদে রূপান্তর করা যায়, কিন্তু অব্যয়কে রূপান্তর করা যায় না। হ্যাঁ, এই জন্য অব্যয়কে বলা হয় কি, যার ব্যয় নেই, অর্থাৎ সে হচ্ছে অব্যয়। এরপরে আসেন, যদি অব্যয় শব্দের কথা বলে শব্দ, তাহলে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে বিদেশি, আরেকটা হচ্ছে তৎসম। অব্যয় শব্দ, অব্যয় শব্দ কয় প্রকার? তিন প্রকার। বাংলা, বাংলা কি দেখে, আর, আবার, ও, হ্যাঁ, না। আর, আবার, ও, হ্যাঁ, না। বিদেশি কি? আলবত, বহুত, সাবাস, মারহাবা, মাইরি, খাসা। খাসা, খুব, ঠিক আছে। দেখেন এগুলো হচ্ছে বিদেশি। আর তৎসম কি বাকিগুলো কি হতে পারে? সঙ্গে, সহিত, তারপরে কি অতএব, কিংবা, ঠিক আছে, দ্বারা, হতে, এইরকম যেগুলো আছে এই সবগুলো হবে কি, সবগুলো হবে তৎসম। অর্থাৎ এগুলো বাদ দিয়ে, বাংলার বিদেশি বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো সবগুলো হবে তৎসম অব্যয় শব্দ। কি অব্যয় শব্দ? তৎসম অব্যয় শব্দ। বুঝলেন কিনা বলেন? বাকি সবগুলো হবে তৎসম অব্যয় শব্দ। বুঝছেন? বয় বুঝছেন সবাই? ওকে, ধন্যবাদ, বুঝেছেন। এরপরে আসেন অব্যয় পদ। যদি বলা হয় অব্যয় পদ কত প্রকার? পদ, যদি বলা হয় পদ কত প্রকার? পদ হবে মাত্র 4 প্রকার। অব্যয় পদ হচ্ছে মাত্র 4 প্রকার। এক নম্বরে হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়। 2 নম্বরে হচ্ছে অনন্যয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়। 3 নম্বরে হচ্ছে অনুসর্গ অব্যয়, অনুসর্গ অব্যয়। 4 নম্বর হচ্ছে অনুকার অব্যয়। দেখেন 4 প্রকার বলেছি। সমুচ্চয়ী অব্যয়,
অনন্য এই অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়, এই 4 ভাগে বিভক্ত হচ্ছে অব্যয়গুলো। এবার দেখেন আমরা একটু সমুচ্চয় অব্যয়টা দেখি। সমুচ্চয় অব্যয়, সমুচ্চয় অব্যয়টা কি দেখেন, যে সকল অব্যয় দুটি পদ বা বাক্যের মধ্যে সংযোজন বিয়োজন সংকোচন ঘটায় তাকে সমুচ্চয় অব্যয় বলে। তাকে সমুচ্চয় অব্যয় বলে। ঠিক আছে, সংযোজন বিয়োজন ও সংকোচন ঘটায় তাকে সমুচ্চয় অব্যয় বলে। এই সমুচ্চয় অব্যয়টা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়, আরেকটা হচ্ছে বিয়োজক অব্যয়, একটা হচ্ছে সংকোচক অব্যয়। 3 প্রকার লিখেছে, সংযোজন বিয়োজন সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, একটা লিখেছে সংকোচক অব্যয়। বুঝলেন কিনা বলেন? আচ্ছা, বুঝছেন সবাই, ধন্যবাদ। এবার আসেন সংযোজক অব্যয়। লক্ষ্য করেন, সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়টা কি? এটা কি করবে? দুইটা পদ বা বাক্যকে যুক্ত করবে, বাক্যকে যুক্ত করবে। ঠিক আছে, সেটা হচ্ছে সংযোজক। যেমন দেখেন, আমি বলছি কি, সামাজিক সামাজিক মর্যাদা ও উচ্চ পদ সবাই চায়। দেখেন, সবাই কি চায়? সামাজিক মর্যাদাও চায়, উচ্চ পদও চায়, অর্থাৎ দুইটাই চায়। এই জন্য এটা হচ্ছে সংযোজক। 2 নম্বরে হচ্ছে বিয়োজক, বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয়টা কি? দুইটা পদ বা বাক্যের মধ্যে যে কোনো একটা বোঝাবে। যেমন দেখেন, বলছি কি যে হাসেম কিংবা কাশেম এই কাজটির জন্য দায়ী। দেখেন, হাসেম কিংবা কাশেম, হাসেমও হতে পারে, কাশেমও হতে পারে, দুইটার যে কোনো একটা। তাহলে দুইজনের যে কোনো একজন কি হচ্ছে? এটার জন্য দায়ী হচ্ছে।
এই জন্য এটা কি অব্যয়? এটা হচ্ছে বিয়োজক অব্যয়। বুঝলেন কিনা বলেন? আচ্ছা, ওকে। সংকোচক অব্যয়। সংকোচক অব্যয়টা কি করবে জানেন? বাক্যের ভাবকে সংকুচিত করবে। বাক্যের ভাবকে সংকুচিত করবে। কেমন? বলছি বকুল মেধাবী কিন্তু পড়ে না। দেখেন, বকুল মেধাবী কিন্তু পড়ে না। বকুল মেধাবী, মেধাবী হলে পড়তে হবে, কিন্তু সে কি করে না? পড়ে না। অর্থাৎ এই না পড়া হচ্ছে তার দোষ। বলছে সে হাজি হাজি কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ে না। সে যেহেতু হাজি, সুতরাং তাকে নামাজ পড়তেই হবে, কিন্তু সে নামাজ পড়ে না। অর্থাৎ এইটা তার বৈশিষ্ট্যের সাথে যায় না। যদি কোনো ব্যক্তি এরকম কাজ করেন, তাহলে সমাজে তিনি হীনমন্যতার শিকার হবেন, অসম্মানের শিকার হবেন। অর্থাৎ তিনি হাজি, সুতরাং তাকে নামাজ পড়তেই হবে। এই যে দেখেন, যেটা করা উচিত কিন্তু সেটা করে না, তখন সেটা হবে কি? তখন সেটা সংকোচক অব্যয় হবে। বলছি যে সে নামাজি নামাজি কিন্তু মিথ্যা বলে। দেখেন, সে যেহেতু নামাজি, নামাজ পড়ে, সুতরাং তার মিথ্যা বলা যাবে না, কিন্তু সে মিথ্যা বলে। তাহলে যদি এই রকম হয় যে এই পাশে যে বাক্যটা আছে, যে ব্যক্তি আছে, তার চরিত্রের সাথে যায় না এমন কোন কাজ করেন, সেটা তাহলে সংকোচক অব্যয় হবে। সংকোচক মানে কি? সংকুচিত করে। তাহলে দেখেন, নামাজি কিন্তু নামাজ পড়ে না, বা মিথ্যা কথা বলে। সে নামাজি কিন্তু মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথাটা কি করবে? তার সম্মানকে ছোট করবে, ক্ষীণ করবে, খাটো করবে। এই জন্য এটাকে বলছে কি? সংকোচক অব্যয়। এছাড়া দেখেন, যদি এই রকম হয়, লক্ষ্য করেন, যদি এই রকম হয়, বলছে কি? বলছি বকুল মেধাবী মেধাবী কিন্তু দরিদ্র। দেখেন, বকুল মেধাবী, কোনো সমস্যা নাই, মেধাবী কোনো সমস্যা নেই, কিন্তু দরিদ্র, এই দরিদ্র কিন্তু বকুলের দোষ না। দোষ, বকুল দরিদ্র হয়েছে এই জন্য এটা হচ্ছে বকুলের দোষ না। বকুল যদি মেধাবী হয়ে পড়াশোনা না করত, তাহলে সেটা হতো তার দোষ। কিন্তু যেহেতু সে সেটা করেনি, সে করেছে কি? সে মেধাবী কিন্তু দরিদ্র, অর্থাৎ এটা তার দোষ না। এই জায়গাতে কিন্তু শব্দটা আমি তার দোষ অর্থে ব্যবহার করতে পারছি না। তাহলে এই জায়গাতে এই বাক্যটা কি হবে? এই বাক্যটা হবে সরি, বলছিলাম কি, যে যে দোষ না হয়, সে দরিদ্র, এটা যদি তার দোষ না হয়, তখন কিন্তু বাক্যটা হবে বিয়োজক অব্যয় উদাহরণ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, কিন্তু এই কিন্তু যদি থাকে, কিন্তু থাকলেই কিন্তু সেটা যে আপনার সংকোচক অব্যয় হবে, ব্যাপারটা এরকম না। সংকোচক অব্যয় হইতে হইলে যেটা তার চরিত্রের সাথে যায় না, সেই কাজটা যদি করে, তখনই সেটা সংকোচক অব্যয় হবে। কথা বুঝেছেন? কথা কি আমার বুঝেছেন? একটু বলেন। বলছি বকুল মেধাবী কিন্তু পড়ে না, অর্থাৎ এই না পড়াটা তার সম্মানকে ছোট করে, তাকে অসম্মানিত করে। এটা তার চরিত্রের সাথে যায় না। যেটা যাবে না সেটা হচ্ছে সংকুচিত। কিন্তু সে মেধাবী কিন্তু দরিদ্র, এই দরিদ্রতা তার দোষ না, ঠিক আছে? বা এটা তার বৈশিষ্ট্য, মানে দোষের কিছু না, অপরাধের কিছু না। এই জন্য সেটা হবে কি? সেটা হবে হচ্ছে আহ বিয়োজক অব্যয়ের ব্যবহার, উদাহরণ আর কি। ওকে, তাহলে এতটুকু হলে আমরা এবার পড়তে যাব
অনন্যই অব্যয়। এবার আমরা পড়বো অনন্যই অব্যয়। লক্ষ্য করেন অনন্যই অব্যয়, অনন্যই অব্যয়। এই অনন্যই অব্যয়টা কি? অনন্য অব্যয়টা হচ্ছে বিস্ময় বুঝাবে, কি সরি কি বুঝাবে? বিস্মিত বুঝাবে, বিস্মিত, বিস্মিত বুঝাবে। বলছে কি মরি মরি, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। মরি মরি এটা কি করছে? এটা আশ্চর্য হওয়া বোঝাচ্ছে, আশ্চর্য, বিস্মিত হওয়া বোঝাচ্ছে। এটা কি? এটাই হচ্ছে অনন্যই অব্যয়। কথা বুঝেছেন? এটাই হচ্ছে অনন্যই অব্যয়। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। হুম, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে বলছি বিস্ময় হওয়া, মানে উচ্ছ্বাস প্রকাশ, উচ্ছ্বাস প্রকাশ। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। তারপরে দেখেন বলছে কি হ্যাঁ আমি যাব। ঠিক আছে, হ্যাঁ আমি যাব বা না আমি যাব না, এগুলো হচ্ছে স্বীকৃতি জ্ঞাপন করে বা অস্বীকৃতি জ্ঞাপন করে, স্বীকৃতি প্রকাশ করে, স্বীকৃতি, স্বীকৃতি জ্ঞাপন মানে স্বীকৃতি প্রকাশ করা, স্বীকৃতি দেওয়া আর কি, স্বীকৃতি জ্ঞাপন। ওকে, হ্যাঁ আমি যাব বা না আমি যাব না, এই যে হ্যাঁ। ওকে, বলছি দেখেন নিশ্চয় আমি পারবো, নিশ্চয় আমি পারবো। এই জায়গাতে নিশ্চয় শব্দটা কেন বসছে? এটা হচ্ছে সম্মতি প্রকাশ করছে, সম্মতি, সম্মতি প্রকাশ বা সম্মতি দেওয়া। তাহলে দেখেন বলছি আহ কি যন্ত্রণা, আহ কি যন্ত্রণা। তাহলে দেখেন এই যে শব্দগুলো আমি ব্যবহার করছি, যে শব্দগুলো আমি লিখছি, এই যে দেখেন আহ, এগুলো হচ্ছে কি বিস্ময় সূচক চিহ্ন বা মানে বিস্ময় সূচক শব্দ। তো এই যে এই বিস্ময় সূচক শব্দগুলো যখন বসে বাক্যে, তখন তারা কি কোনো অন্যয় রক্ষা করে না, কোনো মিল রক্ষা করে না, অর্থাৎ তারা স্বাধীনভাবে বাক্যে বসে, স্বাধীনভাবে। এই স্বাধীনভাবে যে বাক্যে তারা বসতেছে, এই বসার কারণে এটাকে কি বলছি আমরা? এটাকে বলছি অনন্যই অব্যয়। ঠিক আছে, আপনাদের কাছে যে বই আছে সে বই থেকে অনন্যই শব্দের যে উদাহরণগুলো আছে, অর্থ আছে, ঠিক আছে, এগুলো একটু পড়বেন। যেমন এই যে মরি মরি, তারপর কি বিপদ লোকটা পিছু ছাড়ে না, মানে বিরক্তি হওয়া। ঠিক আছে, কি বিপদ লোকটা পিছু ছাড়ে না, তাহলে এগুলো হচ্ছে বিরক্তি প্রকাশ পাওয়া। ঠিক আছে, এরকম যে শব্দগুলো আছে, যে বাক্যগুলো আছে, বাক্যগুলো দেখবেন। কিছু বাক্য দেওয়া আছে, 7-8টা বাক্য দেওয়া আছে, এগুলো থেকে প্রশ্ন আসে যে কোনটা কোন অর্থে। যেমন মরি মরি উচ্ছ্বাস প্রকাশ, হ্যাঁ আমি যাব, স্বীকৃতি জ্ঞাপন, নিশ্চয় আমি পারবো, সম্মতি প্রকাশ, আহ কি যন্ত্রণা। এটা হচ্ছে কি বিরক্তি বা যন্ত্রণা প্রকাশ। হুম, বিরক্তি, এটা হচ্ছে যন্ত্রণা প্রকাশ। ওকে, তারপরে দেখেন আছে যেটা আমাদের আছে অনুকার অব্যয়, অনুকার অব্যয়, অনুকার অব্যয়। এই অনুকার অব্যয়টা কি? অনুকার অব্যয়টা কি লক্ষ্য করবেন, অনুকার অব্যয়টা কি? অনুকার অব্যয় হচ্ছে অব্যক্ত রব, অব্যক্ত রব, অর্থাৎ যে রব বা যে আওয়াজ, এই রবটা হচ্ছে আসলে আওয়াজ। ঠিক আছে, অব্যক্ত রব মানে যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, ঠিক আছে, প্রকাশ করতে পারি না, বলতে পারি না, সেগুলো হচ্ছে অব্যক্ত রব। এই এমন অব্যক্ত রবকে বলা হয় অনুকার অব্যয়। এই অনুকার অব্যয়গুলো দেখেন মানে 4টি উপায় গঠিত হয়। একটা হচ্ছে ব্যক্তির অনুকার, ব্যক্তির অনুকার, ব্যক্তির অনুকার। 2 নম্বর হচ্ছে বস্তুর অনুকার, বস্তুর অনুকার। 3 নম্বর হচ্ছে জন্তুর অনুকার। 4 নম্বর হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক শব্দ।
শব্দগুলো একটু লিখবেন। হ্যাঁ, আমি দেখেন বলেছি আমি দেখেন লিখেছি এখানে অনুকার বলতে অব্যক্ত রব বা আওয়াজ। এগুলো চারটি উপায়ে গঠিত হয়: ব্যক্তির অনুকার, যন্ত্র অনুকার, বস্তুর অনুকার, ব্যক্তির অনুকার, যন্ত্র অনুকার, বস্তুর অনুকার, এটা হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক শব্দ। এই শব্দগুলোকে বলছে কি অনুকার শব্দ। এখন দেখেন ব্যক্তির ক্ষেত্রে অনুকারটা কিরকম হয়। যেমন দেখেন আপনি যখন হি হি করে হাসেন, আপনি যখন হাসেন তখন বলেন কি হি হি করে হাসছে। যখন ফিস ফিস মানে আস্তে আস্তে কথা বলেন তখন বলেন কি ফিস ফিস, ফিস ফিস করে কথা বলছে। তারপরে কি বলে হা হা করে হাসছে, হা হা। বা কি বলতে পারে হো হো করে হাসছে, বা ভেউ ভেউ করে কাঁদে, ভেউ ভেউ। ঘেউ ঘেউ না, কিন্তু ভেউ ভেউ করে কাঁদে, ভেউ ভেউ। তাহলে দেখেন এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ব্যক্তির অনুকার কেন, ব্যক্তির অনুকারটাকে হি হি। আচ্ছা, এটা হি হি, দেখেন হি হি। তাহলে হি হি করে কাঁদে, ফিস ফিস করে কথা বলে, তারপরে কি বলছি, তারপরে বলছি হা হা করে হাসে, ভেউ ভেউ করে কাঁদে, ভেউ ভেউ। তাহলে দেখেন এগুলো হচ্ছে ব্যক্তির অনুকার, অর্থাৎ এমন কিছু অব্যক্ত সাউন্ড যেগুলোকে আমরা ঠিকঠাক লিখতে পারি না। দেখেন আমরা এমনি নর্মালি বলছি মানুষ ভেউ ভেউ করে কাঁদে, এটা আমরা নর্মালি বলছি, কিন্তু মানুষ কি আদৌ ভেউ ভেউ করে কাঁদে? মানুষকে আদৌ ভেউ ভেউ করে কাঁদে না, মানুষ ভেউ ভেউ করে কাঁদে না। মানে মানুষ যে কান্নার সময় যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা হচ্ছে আসলে ভেউ ভেউ সাউন্ড হয় না। বা মানুষ যখন হি হি করে হাসে বলছে তখন আসলে কিন্তু মানুষ যখন হাসে তখন কিন্তু হি 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 এই সাউন্ডটা হয় না। ওকে, এই সাউন্ডটা হয় না। বা বলছে কি আহ মানুষ যখন আস্তে আস্তে কথা বলে, মানুষ যখন আস্তে আস্তে কথা বলে তখন কিন্তু ফিস ফিস আওয়াজ হয় না। যে আওয়াজটা হয় সেই আওয়াজটা কিন্তু ফিস 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 এরকম আওয়াজ হয় না। যেহেতু এরকম আওয়াজ হয় না, সুতরাং এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে দ্বিরুক্ত মানে অনুকার শব্দ, মানে অব্যয় শব্দ, অনুকার অব্যয়। এরপরে দেখেন বস্তুর অনুকার। বস্তুর অনুকারটা কি? যখন বস্তু অনুকার মানে বস্তুর আওয়াজ হয়, যেমন থালা বলছে ঝনঝন, ঝনঝন, থালা কম ঝনঝন। তারপর বলছে কি বস্তুর অনুকার আর কি হতে পারে? ঘজ ঘজ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর। লক্ষ্য করেন এই যে দেখেন ঝনঝন, ঘজ ঘজ, এগুলো কি? টাপুর টুপুর, এগুলো কি কোনো বস্তু পড়ার শব্দ। অর্থাৎ বস্তু যখন পড়ে, কোনো যদি থালা বা এই টাইপের কিছু যদি পড়ে মেঝের উপরে, তখন ঝনঝন আওয়াজ হয়। দেখেন ধান কাটার সময় ঘস ঘস আওয়াজ হয়, টাপুর টুপুর মানে এটা কি বৃষ্টির আওয়াজ হয়, টাপুর টুপুর। অর্থাৎ এই জায়গাতে আমি যে কথা বলছি অনুকার অব্যয়টা, এক নম্বরে বলেছি কি ব্যক্তির অনুকার, দুই নম্বরে বলেছে বস্তুর অনুকার, তিন নম্বরে বলছে এখন যন্ত্র অনুকার। যন্ত্র অনুকারটা কি? দেখেন পশু পাখিদের আওয়াজ, যেমন আপনি গরুর আওয়াজকে কি বলছেন? হাম্বা। তাহলে হাম্বা হাম্বা এটা হচ্ছে অনুকার। হাম্বা হাম্বা কার অনুকার? বস্তুর যন্ত্র অনুকার। হাম্বা হাম্বা। তারপর কি ম্যাও ম্যাও, ম্যাও ম্যাও, ম্যাও ম্যাও হচ্ছে কি কিসের অনুকার? যন্ত্র অনুকার। তারপর দেখেন হচ্ছে কি কোকিল ডাকে কুহু কুহু। তাহলে এই যে কুহু কুহু এটা হচ্ছে কি যন্ত্র অনুকার। কিন্তু দুষ্টু কোকিল হলে সেটা কু হবে, কু কু। তাহলে এই কুকুটা কি? দুষ্টু কোকিলের ডাক। ঠিক আছে, এরপরে আসবেন লক্ষ্য করেন অনুভূতিজাত কাল্পনিক শব্দ। অনুভূতিজাত কাল্পনিক শব্দ অর্থাৎ এমন কিছু শব্দ আছে যেগুলো অনুভব দিয়ে বুঝতে হয়, অনুভূতির মধ্যে দিয়ে বুঝতে হয়, যেগুলোর কোনো সাউন্ড হয় না। সেগুলো কোনগুলো? দেখেন লক্ষ্য করেন বলছে কি ভয়ে গা ছমছম করছে, ছমছম ছমছম। তারপরে দেখেন বলছে কি ভয়ে গা ছমছম করছে। তারপরে আরো অনেক শব্দ আছে, দর দর করে ঘাম ঝরছে, দর দর। বা দেখেন ওই যে বলছে কি ভয়ে গা ছমছম করছে, যেমন খা খা, বাড়িটি খা খা করছে, ঠা ঠা রোদ পড়ছে, ঠা ঠা।
খা খা, ঠা ঠা, এগুলো কি? আচ্ছা, খা খা, ঠা ঠা, এগুলো কি? এগুলো হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক শব্দ, অর্থাৎ যেগুলোর কোনো সাউন্ড হয় না, যেগুলোর কি হয় না, কোনো সাউন্ড হয় না, সেগুলো হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক শব্দ। অনুভূতিজাত কাল্পনিক শব্দ, ঠিক আছে? তাহলে অনুভূতিজাত কাল্পনিক শব্দ কোনগুলো? বুঝছেন কিনা বলেন? এই অনুকার অব্যয়গুলো বুঝেছেন কিনা বলেন? তাহলে অনুকার হচ্ছে কি? অনুকার হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক শব্দ। সেটা ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, জন্তুর হতে পারে, এমনকি উন্নত প্রাণীরও হতে পারে, যেমন মানুষ। মানুষের একটা কি আছে? যন্ত্র আছে। আচ্ছা, যাই হোক, এবার আসেন, লক্ষ্য করেন। তাহলে আমি যেটা বলছি, অনুকার কি? অনুকার হচ্ছে অব্যক্ত রব বা আওয়াজ। সে আওয়াজটা কি হতে পারে? ব্যক্তির হতে পারে, জন্তুর হতে পারে, বস্তুর হতে পারে, অনুভূতিজাত কাল্পনিক শব্দ হতে পারে। এখন দেখেন, লক্ষ্য করেন, এই যে প্রথম যে তিনটার কথা বলেছি, এই তিনটার ক্ষেত্রে আওয়াজ হয়, অর্থাৎ এই তিনটাতে ধ্বনি ব্যঞ্জনা আছে, কিন্তু এইটাতে কোনো ধ্বনি ব্যঞ্জনা তথা কোনো আওয়াজ নাই, ঠিক আছে? তাহলে ধ্বনি ব্যঞ্জনা বিহীন যেটা, সেটা হচ্ছে এই অনুভূতিজাত কাল্পনিক শব্দ। এই কাল্পনিক শব্দগুলো আমাদেরকে অনুভব দিয়ে বুঝতে হয়, ঠিক আছে? অনুভব দিয়ে বুঝতে হয়, কথা বুঝেছেন? তাহলে এই হচ্ছে আমাদের অনুকার। এই অনুকারের পরে যেটা আছে সেটা হচ্ছে অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয়, এই অনুসর্গ অব্যয়টা কি? অনুসর্গ অব্যয়টা হচ্ছে দুইটা পদ বা শব্দের মধ্যে মিল তৈরি করে। হ্যাঁ, দুইটা শব্দ বা পদের মধ্যে মিল তৈরি করে। কেমন বলছে দেখেন, দুঃখ বিনা, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, হয় কি মোহিতে, সুখ সুখ লাভ হয় কি মোহিতে। দেখেন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, অর্থাৎ দুঃখ ছাড়া সুখ লাভ হয় না। মোহি মানে কি? পৃথিবীতে। তাহলে দেখেন, এই যে দুঃখ আর সুখ, এই দুইটা পদকে যুক্ত করেছে এই বিনা শব্দটা, অর্থাৎ এই বিনা শব্দটা দিয়ে দুঃখ এবং সুখকে কানেক্ট করা হয়েছে, যুক্ত করা হয়েছে, অর্থাৎ অনেকটা বিভক্তির মতো কাজ করে এই অনুসর্গ অব্যয়গুলো, কথা বুঝছেন? তাহলে এই দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তারপরে বলছে কি দেখেন, কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের মধ্যে মধ্যে নৃত্য পরিবেশন শুরু হবে, শুরু হবে। তাহলে দেখেন, কিছুক্ষণের মধ্যে, তাহলে এই যে মধ্যে কথাটা বসছে, কেন বসছে? এই মধ্যে কথাটা বসছে ক্ষণকাল। ক্ষণকাল মানে অল্প সময়ের মধ্যে কোনো কাজ শুরু হলে সেটাকে ক্ষণকাল বলে। এখন দেখেন, আপনাদের এই অনুসর্গ অব্যয় থেকে প্রশ্ন আসবে কি, কোনটা কোন অর্থে বসেছে, কোনটা কোন অর্থে বসেছে, ঠিক আছে? কোনটা কোন অর্থে বসেছে। দেখেন, এই দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এই বিনাটা বসেছে সারা অর্থে। কি অর্থে? সারা, সারা ব্যতীত অর্থে, ব্যতীত সুখ লাভ করা যায় না মোহিতে। আর মধ্যে অর্থটা কি, কি অর্থে বসেছে দেখেন, কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ কিছুক্ষণ সময়ের মধ্যে হচ্ছে একটা অনুষ্ঠান শুরু হবে, অর্থাৎ এটা হচ্ছে ক্ষণকাল অর্থে বসেছে, ক্ষণকাল। দেখেন বলছে কি, শুক্রবারের পর, শুক্রবারের পর পর বুধবার আসে। দেখেন তো, শুক্রবারের পর কি বুধবার আসে? এই পর শব্দটা কোন অর্থে বসছে? শুক্রবারের পরে বুধবার আসে না, বা শুক্রবারের পরে বৃহস্পতিবার আসে না, মানে আসে কিভাবে আসে? এক লাফে চলে আসে না, মানে একের পর একে আসে না। দেখেন, শুক্রবার, শুক্রবারের পরে কি শনিবার, শনিবারের পর কি রবিবার, রবিবার পরে কি সোমবার, সোমবারের পর কি মঙ্গলবার, তারপরে বুধবার। অর্থাৎ এই যে শুক্রবারের পরে যে বুধবার আসছে, এটা অনেক সময় পরে আসছে, অর্থাৎ এইটাকে বলা হয় দীর্ঘ বিরতি। কি বলা হয়?
দীর্ঘ বিরতি বলা হয়। আর এটাকে বলা হচ্ছে ক্ষণকাল। দেখেন বলছে কি, শনিবারের পর রবিবার। দেখেন শনিবারের পর রবিবারই হয়, এই পরটা কোন অর্থে বসছে? এই পরটা বসছে ধারাবাহিকতা অর্থে, ধারাবাহিকতা অর্থে, ধারাবাহিকতা অর্থে। অর্থাৎ আপনি একটা কাজ করবেন, নবম দশম শ্রেণীর যে বইটা আছে, এই বইটা থেকে আপনি অনুসর্গ বলে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা বের করবেন, বের করে যে উদাহরণগুলো আছে কোনটা কোন অর্থে বসেছে এই উদাহরণগুলো পড়বেন, পড়ে ওগুলো পড়বেন আর কি, ওগুলা পড়বেন আর নোট করবেন, কারণ প্রশ্ন ওগুলা থেকে ব্যাপক পরিমাণে হয়। যদি অনুসর্গ থেকে প্রশ্ন হয় তাহলে এই জায়গাটা থেকে প্রশ্ন হয় কোন অর্থে বসেছে। হ্যাঁ, তাহলে একই শব্দ বিভিন্ন অর্থ দিতে পারে। যেমন আপনাকে আমি দেখালাম, এই পর শব্দটা কোথাও দিয়েছে দীর্ঘ বিরতি, কোথাও দিয়েছে কি ক্ষণকাল, কোথাও দিয়েছে ধারাবাহিকতা অর্থে। তাহলে এটা হচ্ছে বিভিন্ন অর্থ দেয় এবং দুটো পদের মধ্যে সংযোগ স্থাপন করে। ওকে, আমার মনে হয় বুঝাতে পেরেছি। বুঝছেন? বুঝেছেন, ধন্যবাদ। ওকে, এরপর লিখবেন ক্রিয়াপদ। এরপর লিখবেন ক্রিয়াপদ। ওকে, আসেন ক্রিয়াপদ। ক্রিয়াপদটা কি? যে যে পদ কর্ম সম্পাদন করে, সম্প্রদান দান করে তাকে ক্রিয়াপদ বলে। যে পদ কর্ম সম্প্রদান করে তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন হওয়া সম্ভব নয়। ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন হওয়া সম্ভব নয়। বাক্যে দুই ধরনের পদ থাকে, একটা হচ্ছে ক্রিয়াপদ, আর একটা হলো নামপদ। ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠিত হলে তাকে দেখেন ক্রিয়াপদ বাক্যে উহ্য থাকলে তাকে অনুক্ত ক্রিয়া বলে। অনুক্ত ক্রিয়া বলে। অনুক্ত ক্রিয়ার বাক্যকে অক্রিয় বাক্য বলে। দ্রুত নোট করবেন। হ্যাঁ, অনুক্ত ক্রিয়ার বাক্যকে
অভিমান সেখানেই সুন্দর যেখানে ওকে, কমপ্লিট লিখা আপনাদের? ডান। আচ্ছা, তাহলে দেখেন আরেকটা বাক্য লিখছি। বাক্য বাক্যে ক্রিয়াপদ থাকলে তাকে উক্ত ক্রিয়া বলে। উক্ত ক্রিয়া বলে। দেন উক্ত ক্রিয়া বলে। উক্ত ক্রিয়ার বাক্যকে উক্ত ক্রিয়ার বাক্যকে সক্রিয় বাক্য বলে। উক্ত ক্রিয়ার বাক্যকে সক্রিয় বাক্য বলে। দেখেন একটা কথা আমি বলছি কি, যা বাক্যে মানে ক্রিয়াপদ ছাড়া কখনোই বাক্য গঠন হয় না। ক্রিয়াপদ ছাড়া কখনোই বাক্য গঠন হবে না, হবে না, হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় বাক্যে ক্রিয়াপদ থাকে না। এর অর্থ কি ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন হয়েছে? না, ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন হয়নি। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো ক্রিয়াপদটা উহ্য আছে। ক্রিয়াপদ আছে কিন্তু উহ্য আছে, দেখা যায় না। যেমন দেখুন, লক্ষ্য করেন, বলছে কি যেমন দেখেন বলছে কি আমার নাম বকুল। দেখেন তো এই বাক্যে ক্রিয়াপদ আছে? এই বাক্যে ক্রিয়াপদ আছে? না, এই বাক্যে কিন্তু ক্রিয়াপদ নাই। কিন্তু ক্রিয়াপদ ছাড়া কি বাক্য গঠন হয়েছে? না। এইটাকে যদি আপনি ইংরেজিতে কনভার্ট করতে চান তাহলে কি হবে? মাই নেম ইজ বকুল। এবার দেখেন এই যে মাই নেম মানে আমার নাম, ইজ হয় বকুল, অর্থাৎ এই যেটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা এখানে কোথায় গেছে? দেখেন বাক্যটাকে যদি আমি এভাবে লিখতাম তাহলে আমার নাম হয় বা আমার নাম বকুল হয়। বকুল হয়। দেখেন এই যে হয় ক্রিয়াটা এই জায়গাতে কি আছে? উহ্য আছে। অর্থাৎ হয় ক্রিয়াটা এই বাক্যে উহ্য আছে। এই উহ্য থাকার কারণে এই বাক্যটাকে কি বলছি? এই বাক্যটাকে অক্রিয় বলছি। অক্রিয় বাক্য বা অনুক্ত ক্রিয়ার বাক্য। আর এটাকে বলছে উক্ত ক্রিয়ার বাক্য বা সক্রিয় বাক্য। এখন বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকা মানে ক্রিয়াপদ নাই, ব্যাপারটা এরকম না। ক্রিয়াপদ আছে, উহ্য আছে, নাই মানে উহ্য আছে। কারণ ক্রিয়াপদ ছাড়া কখনোই বাক্য গঠন হবে না। ক্রিয়াপদ ছাড়া কখনোই বাক্য গঠন হবে না। ওকে, এতটুকু কথা কি আমার বুঝতে পেরেছেন? একটু বলেন তো, এতটুকু কথা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। তাহলে আমি একটু সামনে আগাবো। ওকে, এবার আছেন ভাব প্রকাশের দিক থেকে একটু বুঝবেন। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। কি কি দেখেন, একটা বলছি আমি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আরেকটা বলছি আমি অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ সমাপিকা ক্রিয়া মানে কি? ওই যে আপনি ইংরেজিতে পড়ছেন না ফাইনাইট ভার্ব, ফাইনাইট। আর অসমাপিকাতে কি পড়ছিলেন? নন ফাইনাইট ভার্ব। পার্থক্য হচ্ছে সমাপিকা ক্রিয়াতে ভাব সম্পন্ন হবে, অসমাপিকা ক্রিয়াতে ভাব সম্পন্ন হবে না। দেখেন বলছি কি আমি বাজারে গিয়ে বলে থেমে গেলাম। দেখেন এই বাক্যটা কি সার্থক হয়েছে? আমি বাজারে গিয়ে, তারপর কি আমি বাজারে গিয়ে, এখানে বলে আমি বাজারে গিয়ে বলে থেমে গেলাম।
তাহলে এই জায়গাতে বাজারে গিয়ে বলে যখন থেমে গেলাম তখন বাক্যটা কি সম্পূর্ণ হয়েছে? অর্থাৎ আমি কি বলতে চাই এটা কি আপনি স্পষ্ট বুঝেছেন? কখনোই না, আপনি কখনোই বুঝেননি। তাহলে এই যে এই বাক্যে যে ভার্বটা আছে, যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটাকে বলছি কি আমি? এই ক্রিয়াটাকে আমি বলছি অসমাপিকা ক্রিয়া। কিন্তু যখন আমি একটা সমাপিকা ক্রিয়া বলছি, আমি বাজারে গিয়ে ফিরে আসবো, তাহলে দেখেন এই বাক্যে আসবো ক্রিয়াটাই কিন্তু বাক্যটাকে ক্লোজ করেছে। এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে গিয়ে ফিরে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটা? সমাপিকা ক্রিয়াটা হচ্ছে আসবো, এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে ভাব সম্প্রসারণ মানে প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। বুঝেছেন কিনা বুঝেননি একটু বলেন। ওকে, এরপরে আসুন দেখেন পরের যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে কর্মের দিক থেকে। কর্মের দিক থেকে ক্রিয়াপদকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অকর্মক, আরেকটা হচ্ছে সকর্মক, আরেকটা হচ্ছে দ্বিকর্মক। অর্থাৎ অকর্মকে কর্ম থাকবে না, কর্ম থাকে না। সকর্মকে একটা কর্ম থাকে, দ্বিকর্মকে দুইটা কর্ম থাকে। দেখেন দুইটা কর্ম থাকে, দুইটা কর্মের মধ্যে একটা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক বা এটাকে বলা হয় গৌণ কর্ম, আরেকটা হচ্ছে বস্তুবাচক, এটাকে বলা হয় মুখ্য কর্ম। মুখ্য কর্ম একটু দ্রুত নোট করবেন। একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে কি বস্তুবাচক। ব্যক্তিবাচককে বলা হয় গৌণ কর্ম আর বস্তুবাচককে বলা হয় মুখ্য কর্ম। ওকে, এবার আসেন একটা বাক্য লিখেছি, আমি বই পড়ি। দেখেন তো এই বাক্যে এই আমিটা কি? আমিটা সাবজেক্ট, আমিটা সাবজেক্ট। পড়িটা কি? পড়িটা ভার্ব। বইটা কি? বইটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ বাংলা বাক্যে সাবজেক্ট থেকে প্রথমে, তারপরে থাকে অবজেক্ট, তারপরে থাকে ভার্ব। এটা হচ্ছে বাংলা বাক্যের বৈশিষ্ট্য। এখন দেখেন একটু লক্ষ্য করেন, এই বাক্যে আপনি সাবজেক্ট পাবেন কিভাবে? কিভাবে বুঝবেন এটা সাবজেক্ট? আপনি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করবেন কে বা কারা দিয়ে, কে বা কারা, কে বা কারা দিয়ে আপনি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করবেন, সাবজেক্ট পাবেন। অবজেক্ট পাবেন কিভাবে? আপনি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করবেন কি বা কাকে দিয়ে, কি বা কাকে, এটা দিয়ে আপনি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করবেন। দেখবেন কি বা কাকে দিয়ে ক্রিয়াপদকে জিজ্ঞাসা করলে আপনি অবজেক্ট পাবেন। এই বাক্যের দিকে তাকান তো, আপনি জিজ্ঞাসা করেন তো এই যে ভার্ব ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে জিজ্ঞাসা করেন কে পড়ে, কে বই পড়ে। দেখেন আপনি উত্তর হিসেবে পাবেন এই আমি, আমি বই পড়ি, অর্থাৎ এটা সাবজেক্ট। দেখেন কি পড়ি, দেখেন বই পড়ি, কি পড়ি, বই পড়ি, এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমি যদি আপনাকে আরো স্পষ্ট ক্লিয়ার ভাবে বলি তাহলে বলবো বাক্যে যিনি কাজ করবেন তিনি হচ্ছেন সাবজেক্ট বা কর্তা, আর যাকে আশ্রয় করে কাজ করবেন তিনি হচ্ছেন অবজেক্ট বা কর্ম। সাবজেক্টের নাম হচ্ছে কি? সাবজেক্টের নাম হচ্ছে কর্তা, কর্তা, আর অবজেক্টের নাম হচ্ছে কর্ম। কর্তা আর কর্ম। এখন দেখেন লক্ষ্য করেন, আমি বলছি কি, দেখেন বলছি তিনি চোখে দেখেন না,
চোখে দেখেন না। বলছে আমি আকাশ দেখি, আকাশ দেখি। এবার বলছি বকুল হেনাকে, বকুল হেনাকে ফুল দিয়েছে, বকুল হেনাকে ফুল দিয়েছে। এখন একটু লক্ষ্য করবেন, এই জায়গাতে আমি গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনারা একটু এই জায়গাটাতে আপনারা একটু 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য, 3 নম্বর বাক্য, এই 3টা বাক্যে আপনারা দেখাবেন কোনটাতে কর্ম আছে, কোনটাতে 2টা কর্ম আছে, কোনটাতে কর্ম নাই। মানে এই বাক্যে কি ধরনের কর্ম আছে, এটা একটু আমাকে বলবেন যে কোন বাক্যে কয়টা কর্ম আছে, কর্ম আছে কিনা। হুম একটু বলবেন। হ্যাঁ, হ্যাঁ রাজীব পাল আছে তো ভাই, কিন্তু কোথায় কি আছে বলেন। 1 নম্বর বাক্যে কর্ম কোনটা লেখেন, 2 নম্বর বাক্যে কর্ম কোনটা লিখেন, 3 নম্বর বাক্যে কর্ম কোনটা লিখে আছে লিখেন একটু। হুম বলেন। একটু রেসপন্স করেন যারা আছেন। দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে কর্মপদ বের করব, ক্রিয়াপদকে জিজ্ঞাসা করব কি বা কাকে দিয়ে, এটা দিয়ে জিজ্ঞাসা করব। দেখেন তো এই বাক্যের ক্রিয়াপদ কোনটা, এই বাক্যের ক্রিয়াপদ দেখেন দেখেন না। এখন একটু লক্ষ্য করেন তো, তিনি কি দেখেন না, কোনো উত্তর আছে? তিনি কি দেখেন না? তিনি কি চোখ দেখেন না? দেখেন এই চোখটা হচ্ছে দেখার মাধ্যম, তিনি দেখেন না। কি দ্বারা দেখেন না? চোখ দ্বারা দেখেন না। এই চোখটা হচ্ছে দেখার মাধ্যম, এই চোখটা কর্ম না। তিনি যে দেখতেছেন, আপনি হাত দিয়ে যেমন ভাত খান, হাতকে খান না। আপনি কি খান? ভাত খান। আপনি হাতকে তো খান না। হাত হচ্ছে খাওয়ার মাধ্যম, সহায়ক। ঠিক তেমনি এই বাক্যে দেখেন এই চোখটা হচ্ছে দেখার মাধ্যম। যদি আমি এটা বলতাম তিনি চোখে আমাকে দেখেন না, কাকে দেখেন না? আমাকে, তখন এই আমাকেটা হয়তো অবজেক্ট, কিন্তু এরকম কিছু এই বাক্যে নাই। তাহলে তিনি চোখে দেখেন না, কি দেখেন না? এই কি এর কোনো উত্তর নাই। এই জন্য এটাকে বলছি অকর্মক ক্রিয়ার বাক্য, অকর্মক ক্রিয়া। ঠিক আছে, এবার দেখেন বলছি আমি আকাশ দেখি। আমি কি দেখি? আমি কি দেখি? আকাশ দেখি। আকাশটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে কর্ম, সকর্ম, সকর্ম, সকর্মক ক্রিয়া। এবার দেখেন আপনি এই বাক্যে দেখেন বকুল কে দিয়েছে? বকুল দিয়েছে সাবজেক্ট। কি দিয়েছে? ফুল দিয়েছে। কি দিয়ে দেখেন, এই কি দিয়ে প্রশ্ন করলে বস্তু পাওয়া যায়, বস্তুবাচক অবজেক্ট। আর কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। এবার দেখেন কি দিয়েছে? ফুল। এই ফুলটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। আর এই যে দেখেন বস্তুবাচক অবজেক্টটাকে বলছি মুখ্য কর্ম, মুখ্য কর্ম। আর এই যে কি কাকে দিয়েছে? কাকে? এই হেনাকে দিয়েছে। কাকে? তাহলে এই হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, যেটাকে আমরা বলি কি? আমরা বলি গৌণ কর্ম। গৌণ কর্ম। ব্যাপারটা বুঝলেন কিনা বলেন?
ব্যক্তিবাচক বা গৌণ কর্ম। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে অকর্মক ক্রিয়ার বাক্য, 2 নম্বরটা হচ্ছে সকর্মক ক্রিয়া, 3 নম্বরটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এখানে 2টা কর্ম আছে, 2টা কর্ম, এখানে কর্ম আছে 2টা, এটা হচ্ছে দ্বিকর্ম, দ্বিকর্মক, ঠিক আছে, এটা দ্বিকর্মক ক্রিয়া। ওকে, বুঝছেন? সবাই বুঝছেন? একটু আওয়াজ দেবেন, সবাই বুঝছেন কিনা? হুম, বুঝছেন কিনা একটু আওয়াজ দেবেন। এরপরে আসেন গঠনের দিক থেকে, গঠনের দিক থেকে বেশ কয়েকটি ভাগে বিভাজন করা হয়েছে গঠনের দিক থেকে। হ্যাঁ, কি কি দেখেন, একটা হচ্ছে সরল ক্রিয়া, সরল ক্রিয়া, সরল ক্রিয়া কি? একটাই সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া, সেটাকে বলছে সরল ক্রিয়া। সরল ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া থাকে। দেখেন আরেকটা বলছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কি? যৌগিক ক্রিয়া হচ্ছে একটা অসমাপিকা, সমাপিকা, আচ্ছা একটা না লিখি, অসমাপিকা প্লাস সমাপিকা, অসমাপিকা প্লাস সমাপিকা, এই প্যাটার্নে থাকবে, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আর একটাই ক্রিয়াপদ থাকবে, সেটা হচ্ছে কি? সরল ক্রিয়া। যেমন দেখেন আমি একটা বাক্য লিখছি, বকুল গান গায়। কি গান গায়? প্রেমের সমাধি ভেঙে যায় চলে যায়, হ্যাঁ, পাখি চলে যায়, সেটা হচ্ছে। দেখেন এই বাক্যে একটা ক্রিয়াপদ আছে, সেটা সমাপিকা ক্রিয়া, সুতরাং এটা হচ্ছে সরল ক্রিয়া। গঠনের দিক থেকে এটাকে আমি কি বলবো? সরল ক্রিয়া, সরল ক্রিয়া বলবো। আর আমি যদি কর্মের দিক থেকে দেখি, তাহলে এটাকে বলবো কি? সকর্মক ক্রিয়া। আর আমি যদি এটাকে ভাবের দিক থেকে দেখি, তাহলে বলবো মানে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, 3টা দিক থেকে বিভাজন করা যায়। এবার দেখেন আমি আরেকটা বাক্য লিখছি, ঘটনাটা, ঘটনাটা শুনে রাখো। তাহলে দেখেন এই যে ঘটনাটা শুনে রাখো, এই শুনেটা হচ্ছে অসমাপিকা, অসমাপিকা, আর রাখোটা হচ্ছে সমাপিকা। তাহলে এই 2টা মিলে যেটা হচ্ছে, সেটাকে বলছে কি? সেটাকে বলছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, বুঝলেন কি না বলেন? যৌগিক ক্রিয়া বুঝছেন? এই বুঝছেন আপনারা? হ্যাঁ, হেনা আর ফুল হচ্ছে দ্বিকর্ম। চাচা হেনা কোথায়? হুম, চাচার হেনা। বুঝছেন? আচ্ছা বুঝছেন। ওকে, তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, ওকে, এরপরে আসেন প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়াটা কি? বুঝবেন প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হচ্ছে একজনের অনুপ্রেরণায়, অনুপ্রেরণায় বা বল প্রয়োগে অন্যজন কাজ করে। একজনের অনুপ্রেরণায় বা বল প্রয়োগে অন্যজন কাজ করে। দেখেন রাখাল গরু চড়ায়। বলছি মা শিশুকে চাঁদ দেখায়। এখন বলছি সাপুরে
সাপ খেলায়। দেখেন লিখছি বাবা ছেলেকে শেখায়। দেখেন এই জায়গাতে এই যে রাখাল গরু চড়ায়, এখানে কাজ করে কে? রাখাল কাজ করে না গরু কাজ করে বলেন তো? রাখাল গরু চড়ায় বলতে এখানে কাজ করে কে? মূলত কাজ করছে কে? রাখাল গরু। দেখেন রাখালও কাজ করে গরুও কাজ করে, তবে এই জায়গাতে কাজের বৈশিষ্ট্যটা ভিন্ন। কি কাজ করে? এই যে রাখাল, রাখাল কিন্তু চড়ে না, চড়ে কে? গরু। অর্থাৎ রাখালের উদ্দেশ্য হলো গরুকে ফোর্স করা, আর গরুকে কি, গরু কি করবে তখন? গরু হচ্ছে চড়বে। অর্থাৎ রাখাল গরুকে ফোর্স করবে আর গরু চড়বে। অর্থাৎ একজনের অনুপ্রেরণায় অন্যজন কাজ করে। এখানে দুজনেই কাজ করে, শুধু রাখাল না, রাখালও কাজ করে গরুও কাজ করে। দেখেন বাবা ছেলের উপরে ফোর্স করছে, আর তখন ছেলে কি করছে? ছেলে সাঁতার শিখছে। তাহলে বাবা হচ্ছে ফোর্স করছে, বাবা কিন্তু কাজ করছে না, বাবা ফোর্স করছে আর ছেলে কাজ করছে। তাহলে এই জায়গাতে দুইজনই কাজ করে। একজনের কাজ হচ্ছে আরেকজনের উপরে অনুপ্রেরণা দেওয়া, বল প্রয়োগ করা, তাকে দিয়ে কাজ করতে বাধ্য করা, আর যাকে বাধ্য করা হয় সে কাজটা করে। অর্থাৎ এই জায়গাতে একজনের অনুপ্রেরণায় অন্যজন কাজ করে। তাহলে যিনি অনুপ্রেরণা দেবেন, গরু বানানটা ঠিক আছে, যিনি অনুপ্রেরণা দেবেন, লক্ষ্য রাখবেন, যিনি অনুপ্রেরণা দেবেন, যিনি অনুপ্রেরণা দেবেন, অনুপ্রেরণা দেন তিনি হচ্ছেন প্রযোজক। তিনি কি? প্রযোজক। আর যিনি অনুপ্রেরণা অনুযায়ী কাজ করেন তিনি হচ্ছেন প্রযোজ্য। ওকে, লক্ষ্য করেন এই জায়গাতে রাখাল গরুর উপরে বল প্রয়োগ করছে, গরু চড়ছে। অর্থাৎ রাখাল এখানে প্রযোজক আর গরু এখানে প্রযোজ্য। আর এই ক্রিয়াপদটা রাখালকে অনুসরণ করেছে বলে এটাকে বলছে কি? প্রযোজক ক্রিয়া। মনে রাখবেন এই ধরনের বাক্যে ক্রিয়াপদটা প্রযোজক ক্রিয়াকে অনুসরণ করে, তাই এই জায়গাতে বলছে কি রাখাল গরু চড়ায়। অর্থাৎ রাখাল ক্রিয়াপদ চড়াইটা রাখালের উপর নির্ভরশীল, অর্থাৎ রাখালকে অনুসরণ করেছে। মা শিশুকে চাঁদ দেখায়। মায়ের উদ্দেশ্য চাঁদ দেখা না, মায়ের উদ্দেশ্য হলো এই যে শিশু, এই শিশুকে অনুপ্রেরণা দেবেন আর এই শিশুটা চাঁদ দেখবে। অর্থাৎ এই জায়গাতে মূল কাজটা করবে শিশু, মা অনুপ্রেরণা দেবেন। তাহলে মা হচ্ছে এই জায়গাতে প্রযোজক, শিশু হচ্ছে প্রযোজ্য। অর্থাৎ শিশুর ওপরে তিনি বল প্রয়োগ করছেন বা ফোর্স ক্রিয়েট করছেন অথবা অনুপ্রেরণা দিচ্ছেন কাজটা করার জন্য। আর এদিকে যে দেখায় ক্রিয়াপদটা, এই দেখায় ক্রিয়াপদটা অনুসরণ করেছে মাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। একইভাবে দেখেন এই যে সাপুরে কি করছেন? সাপ খেলাচ্ছেন। অর্থাৎ সাপের উপরে বল প্রয়োগ করছেন বা ফোর্স ক্রিয়েট করছেন, তখন সাপ কি করছে? খেলছে। তাহলে এই জায়গাতে সাপুরে হচ্ছে প্রযোজক, সাপ হচ্ছে প্রযোজ্য। আর এই ক্রিয়াপদটা যেহেতু সাপুরেকে অনুসরণ করেছে, এই জন্য এটা কি? এটা প্রযোজক ক্রিয়ার এটা প্রযোজক ক্রিয়াপদ। এরপরে দেখেন বাবা, লক্ষ্য করেন বাবা ছেলেকে সাঁতার শেখাচ্ছে। তাহলে বাবা ছেলের উপরে ফোর্স ক্রিয়েট করছে, সুতরাং বাবা হচ্ছে প্রযোজক আর ছেলে হচ্ছে প্রযোজ্য। আর যে সাঁতার শেখায় এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা হচ্ছে এই বাবাকে অনুসরণ করছে, এই জন্য এটাকে বলছে কি? প্রযোজক ক্রিয়া। আমার কথা কি বুঝেছেন? বলেন। বুঝলেন কিনা বলেন। ক্লাস আরেকটু চলবে, হ্যাঁ, 11টার সময় শেষ হয়ে যাবে, আর 12 মিনিট ক্লাস চলবে আমাদের। আমরা শেষ দিকে চলে আসছি। এটা বুঝছেন কিনা বলেন একটু, আমাকে বলেন। এই যে নানি নাতিকে চাঁদ দেখাচ্ছেন, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। ভাবি দেবরকে চাঁদ দেখাচ্ছেন, এটাও হবে। বুঝছেন? ওকে, বুঝছেন, ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ওকে, এটাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। এরপরে আসেন, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া।
সমধাতুস ক্রিয়া। ধাতুস ক্রিয়া, সমধাতুস ক্রিয়াটা কি? ক্রিয়াপদ ও কর্মপদ। ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন, একই ধাতু থেকে উৎপন্ন, সেটাকে বলবো সমধাতুস ক্রিয়ার কর্ম। সেটা কেমন? এখানে বলছে কি, মরা কান্না, মরা কান্না কেঁদো না, কেঁদো না। লক্ষ্য করেন, মরা কান্না কেঁদো না। এই বাক্যে কি কেঁদো না, কি কেঁদো না, ক্রিয়াপদকে জিজ্ঞাসা করেন এই ক্রিয়াপদ বলো কি কেঁদো না, কি কেঁদো না, তখন উত্তর দেবে কি, মরা কান্না। কি কাঁদতে না? এই কান্না কাঁদতে না, কান্না, কান্না এটা কাঁদতে না। এখন দেখেন এই কান্নাটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কি পাবেন? কাঁদ যোগ না, কান্না। আর এতে বলছে কেঁদো না, কেঁদো না, তাহলে এই কেঁদোনার মূল কি? কেঁদো না, তাহলে কাঁদ যোগ দেখেন কাঁদ যোগ ও, কেঁদো না। তাহলে লক্ষ্য করেন তো, চন্দ্রবিন্দু হবে না রে, মনে হয় না, না না হবে, হবে চন্দ্রবিন্দু হবে, এখানেও হবে, এখানেও হবে। আচ্ছা, তাহলে দেখেন তো আমি যে বিষয়টা বলছি, এই জায়গাতে মূলটা কি? কান্নার মূল কি? কাঁদ। কেদোনারও মূল কি? কাঁদ। তাহলে দুই মূল কি সেম হয়েছে? বলেন তো, দুই মূলটা সেম হয়েছে কিনা? অর্থাৎ এই জায়গাতে অবজেক্টের মূলটাও হচ্ছে কাঁদ, আবার কেদোনা ক্রিয়াপদের মূলটাও হচ্ছে কাঁদ। তাহলে দুইটার ক্রিয়ামূলটা মানে দুইটার মূল অংশ কি একই হয়েছে কিনা? বলেন একই হয়েছে কিনা? দেখেন আমি আরেকটা বাক্য লিখছি, দেখেন আরো বুঝবেন সহজে। বলছি দেখেন যে ভালোই ফল ফলেছে, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা বলেন? ফলেছে। এই ফলেছের মূলটা কি? ফল যোগ এসে সমান কি? ফলেছে। আবার এখানে দেখেন কি ফলেছে? ফল ফলেছে। এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। অবজেক্ট কোনটা? ভালোই ফল ফলেছে। কি ফলেছে? ফল ফলেছে। তাহলে ফলটা কি? অবজেক্ট। এই ফল এটা কি? এই ফলই তো। তাহলে এই জায়গাতে দেখেন অবজেক্ট ফল, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ফল, আবার ক্রিয়াপদের মূল অংশ কি? ফল। তাহলে দেখেন তো ক্রিয়াপদের মূল আর অবজেক্টের মূল দুইটা সেম কিনা? ক্রিয়াপদের মূল এবং অবজেক্টের মূল দুইটা সেম কিনা? বলেন তো একই কিনা? যদি একই হয়ে থাকে তাহলে ক্রিয়াপদ এবং কর্মপদ একই, সুতরাং সেটা কি? সমধাতুস ক্রিয়ার কর্ম। সেটা হচ্ছে সমধাতুস ক্রিয়া এবং সমধাতুস ক্রিয়ার কর্ম। এই বুঝেছেন কিনা একটু বলেন তো, আওয়াজ দেবেন একটু, বুঝছেন কিনা? একটু প্লিজ একটু আওয়াজ দেবেন, বুঝেছেন কিনা? বুঝছেন? আচ্ছা বুঝছেন, ওকে। এবার দেখেন আরেকটা বলছি কি, গেটের সামনে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় আমার কি, আচ্ছা অফিসে একটু ডাক দেন, অফিসের একজনকে ডাক দেন, অফিসের আচ্ছা একটু ডাক দেন, আমি চাবি দিচ্ছি, সরিয়ে নেবেন। আমার ক্লাস চলছে, আপনি একটু ডাক দেন, আমি চাবিটা দিচ্ছি, উনি সরিয়ে দিবেন। বলছি সেই পড়া পড়েছি। তাহলে দেখেন তো পড়েছি এটা কি? এটা ভার্ব, ক্রিয়াপদ। কি পড়েছি? কি পড়েছি? তাহলে উত্তর হবে পড়া। এই পড়াটা হচ্ছে কি? পড়াটা হচ্ছে অবজেক্ট, পড়াটাই
অবজেক্ট, এই বাক্যে পড়াটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে দেখেন এই যে অবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, অবজেক্ট এবং ভার্ব। তাহলে এটার মূল কি? পড়ার মূল হচ্ছে পর যোগ আ, পড়া। আর পড়েছি এর মূলটা কি? পর যোগ এসি, পড়েছি। তাহলে এটারও মূল যা, এটারও মূল তা, এই জন্য এটাকে বলছে কি? সমধাতুজ ক্রিয়ার কর্ম। বুঝছেন? এই জন্য এটাকে বলছি সমধাতুজ ক্রিয়ার কর্ম, সমধাতুজ ক্রিয়ার কর্ম। আচ্ছা, এরপরে আসেন, লক্ষ্য করেন, এই প্রদীপ দা ভাইয়া নেই, আমারটা মনে হয় উপরেরটা, ভাইয়া কই? আচ্ছা, এই ক্লাস শেষের দিকে চলে আসছি, আমার মনেই ছিল না উপরে রেখেছি গাড়ি। আচ্ছা, এরপরে আসেন নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়াটা কি দেখেন, এটা বুঝবেন। নাম ধাতুর ক্রিয়া আমরা শেষের দিকে চলে আসছি, এটা শিখবো আর আরেকটা শিখবো, হয়ে যাবে। দেখেন নাম ধাতুর ক্রিয়া মানে কি? বিশেষ্য, বিশেষ্য যখন হয়ে যাবে ক্রিয়াপদ, বিশেষ্য ক্রিয়াপদ হবে। যেমন দেখেন ফল, এই ফলটা কি? এই ফলটা হচ্ছে নাউন। এবার দেখেন বলছি কি, ভালোই, দেখেন ভালোই, ধরো ভালোই ফসল, ফসল ফলেছে। দেখেন এই যে ফল থেকে ফলেছে, ফল যোগ এছে, ফলেছে। তাহলে দেখেন এই জায়গাতে এই ফল থেকে ফলেছে, অর্থাৎ এটা ভার্ব, বিশেষ্য থেকে ভার্ব। ফল যোগ এছে সমান ফলেছে, মূলটা কি? ফল, বিশেষ্য পদ ক্রিয়াপদ হয়ে গেছে। দেখেন বিশেষণ, বিশেষণ থেকে ক্রিয়াপদ হয় কিভাবে? বলছে লাঠিটি বাঁকাও, লাঠিটি বাঁকাও, বাঁকাও। দেখেন এই যে বাঁকাও, এটাই হচ্ছে ভার্ব, কিন্তু এই ভার্বটা হয়েছে কিভাবে? দেখেন এই যে বাঁকা, বাঁকা, এই বাঁকা যোগ কি? ও, বা বাক যোগ আও, বা যদি আমি বলি বাক যোগ আও, বাঁকাও। তাহলে এই যে বাক কি? বাক হচ্ছে বাঁকা, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। বাঁকা চাঁদ, কেমন চাঁদ? বাঁকা চাঁদ, বাঁকা হচ্ছে অ্যাজেক্টিভ, কিন্তু এই বাক্যে বাঁকাটা হয়ে গেছে কি? ভার্ব। দেখেন অব্যয় পদ ক্রিয়াপদ হয়, অব্যয় পদটাও ভার্ব হয়। কেমন? বলছি কি, কি বলতে পারি আরেকটা, যেমন ফসফস, বলছি কি সাপটি ফস ফসাচ্ছে, ফস ফসাচ্ছে। দেখেন এই বাক্যে এটাই ভার্ব, কিন্তু এই যে ফসফস, ফসফস, এটা দেখেন অনুকার অব্যয়, একটু আগে পড়ালাম, এটা হচ্ছে অনুকার অব্যয়, অনুকার অব্যয়, অর্থাৎ এটা হচ্ছে জন্তুর আওয়াজ, জন্তুর আওয়াজ, জন্তু, জন্তু, অর্থাৎ সাপ, গরু হাম্বা হাম্বা করে, সাপ ফস ফস করে, ঠিক আছে, কোকিল কুহু কুহু করে। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে অনুকার, এই অনুকারটা এই বাক্যে কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। এই ভার্ব হয়ে যাওয়ার কারণে এটাকে বলছি কি? এটাকে বলছি মানে নাম ধাতুর ক্রিয়া। কি ধাতুর ক্রিয়া? নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। ওকে, এটাকে বলছি নাম ধাতুর ক্রিয়া। এরপরে আসেন, লক্ষ্য করেন, এরপরে আমরা লাস্ট একটা আছে, এটাই দেখবো। তাহলে এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। ওকে, এরপরে আসেন, দেখেন শেষেরটা যেটা আছে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া, এই মিশ্র ক্রিয়াটা কি? দেখেন মিশ্র ক্রিয়াটা মনে রাখবেন, নাম শব্দ প্লাস ক্রিয়া, ক্রিয়াপদ, ঠিক আছে, নাম শব্দ প্লাস ক্রিয়াপদ। বলছি কি, আমরা তাজমহল দর্শন করলাম,
আমরা তাজমহল দর্শন করলাম। বলছে কি সে গোল্লায় গেছে, সে গোল্লায় গেছে, সে গোল্লায় গেছে। বা বলছে কি এখন প্রশ্ন করো, এখন প্রশ্ন করো। বলছে কি তুমি সাবধান হও। দেখেন এই বাক্যে এটা ক্রিয়াপদ, লক্ষ্য করেন এই বাক্যে এটা ক্রিয়াপদ আর এটা হচ্ছে একটা শব্দ, নাম শব্দ। এই দুইটা মিলে হয়ে যাচ্ছে কি মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়া। দেখেন এই বাক্যে ক্রিয়াপদ এটা, দর্শন এটা একটা নাম শব্দ, দুইটা মিলে হয়ে গেল কি ক্রিয়াপদ। এই বাক্যে এটা হচ্ছে নাম শব্দ, এটা ক্রিয়া, দুইটা মিলে হয়ে গেল কি মিশ্র ক্রিয়া। এই বাক্যে এটা ক্রিয়াপদ, এটা নামবাচক শব্দ, এই দুইটা মিলে হয়ে গেল কি ক্রিয়াপদ, মানে মিশ্র ক্রিয়া। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন বলেন। কথা বুঝছেন কিনা বলেন। বুঝছেন সবাই? হুম, শেষ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোনে চার্জ 2% মাত্র। Just